একটি টেলিভিশন টক শোতে মোহাম্মদ ইউনুসকে নিয়ে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। একের পর এক অভিযোগের ঢেউ যেন থামছেই না। উনি বলেন, আমার তো কিছুই নাই, আমার তো দুটো প্যান্ট আছে। কিন্তু সাথে সাথেই পাল্টা আসে তীব্র প্রতিক্রিয়া। আরে বেটা, তোমার যদি দুটো প্যান্টই থাকে তাহলে নিউ মার্কেট থেকে গিয়ে যত খুশি কিনে নাও, তুমি তো এখানে বেতন পাচ্ছ। তারপর যেন কথার ঝড়। হি ইজ আ স্কাউন্ড্রেল, একটা প্রতারক, একটা মিথ্যুক মানুষ। সে এই দেশকে ভালোবাসে না, সে শুধু মিথ্যা বলতে ভালোবাসে। অভিযোগকারীর কণ্ঠে তখন ক্ষোভ, অবিশ্বাস আর তীব্র ঘৃণা। ওর সম্বন্ধে আমি আর কি বলবো? ইন্টারন্যাশনাল অর্ডারের টাউট। হি ইজ আ ফ্রড। আরও স্পষ্ট করে বলা হয়, আমি আজকে প্রথম বলছি না, যেদিন থেকে উনি এই জায়গায় বসেছেন সেদিন থেকেই আমি তাকে ফ্রড বলে আসছি। হয়তো আজকে অনেকেই প্রথম বলছে, কিন্তু আমি সব সময় বলেছি। তারপর প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, দেশের জন্য উনি কি করেছেন? টেল মি। দেশকে ধ্বংস করা ছাড়া আর কি করেছেন? অভিযোগ আরো গভীরে যায়। দেশের বাণিজ্য ব্যবসা ধ্বংস করেছেন, আইন ব্যবস্থা ভেঙে ফেলেছেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করেছেন। যে রুল অফ ল নিয়ে আমরা এত কথা বলি সেটাকেই শেষ করে দিয়েছেন। একটা তীব্র অভিযোগ তখন স্পষ্ট হয়ে ওঠে। উনি দেশকে কিচ্ছু দেননি, শুধু নিয়েছেন। ইউনিভার্সিটি নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন। যেখানেই সুবিধা দেখেছেন সেখানেই ঢুকে গেছেন। শেষে সরাসরি আঘাত। সে একটা খুব খারাপ ধরনের ব্যবসায়ী। এমনকি তার ব্যক্তিগত সম্পদ নিয়েও প্রশ্ন ওঠে। গুলশানে যে বাসাটা আছে সেটাও নিজের নামে না, ফ্যামিলি ট্রাস্টের নামে কোটি টাকা দিয়ে কেনা। আর ঠিক এখানেই আবার ফিরে আসে সেই পুরনো বক্তব্য। এই জন্যই উনি বলেন, আমার তো কিছুই নাই, আমার তো দুটো প্যান্ট আছে। আর তার জবাবে আবারও সেই ব্যঙ্গ। আরে বেটা, দুটো প্যান্ট থাকলে নিউ মার্কেট থেকে গিয়ে যত খুশি কিনে নাও, তুমি তো বেতন পাচ্ছ। 200-300 টাকাতেও প্যান্ট পাওয়া যায়। আর তুমি বলো, আমি দুটো প্যান্টের মালিক, আমার আর কিচ্ছু নাই, গাড়ি নাই, বাড়ি নাই। কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে আসে তীব্র প্রতিক্রিয়া। আর ননসেন্স অফ ম্যান। এই দেশে কেউ না কে এনেছে, তাকে তো শাস্তি দেওয়া উচিত। কারণ এই 18 মাসেই উনি দেশকে ধ্বংস করে দিয়েছেন। কথার গতি তখন আরো তীব্র হয়ে ওঠে। যদি আমরা তখন একটা জাতীয় সরকার গঠন করতাম, যেটার প্রস্তাব দিয়েছিল আসিফ মাহমুদ ভুঁইয়া, তারেক রহমানের কাছে, তাহলে আজ এই দেশের নির্বাচিত সরকার অনেক আগেই ফিরে আসত। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদেরকে আজ রাজনীতির বাইরে রাখা হয়েছে, তারা যদি রাজনীতিতে থাকত, আপনি কি 4-5-6 কোটি মানুষকে রাজনীতি থেকে বাদ দিতে পারেন? যারা একটা দলের সাথে জড়িত, তাদেরকে আপনি চুপ করিয়ে রাখতে পারবেন? অভিযোগ আরো আবেগপ্রবণ হয়ে ওঠে। একটা মেয়ে শুধু জয় বাংলা বলার জন্য ধরা পড়েছে। দুটো শিশুকেও নিয়ে যাওয়া হয়েছে শুধু 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য। তারপর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ইতিহাসের দিকে। 7ই মার্চের ভাষণের ওপরেই তো দাঁড়িয়ে আছে এই দেশের ভিত্তি। এই দেশের পরিচয় কোথায়? কথা ঘুরে যায় ইতিহাসের মূল শেকড়ে। একটা হচ্ছে ভারত বিভাগের ঘটনা, 1947, যখন মুসলিম লীগ এই ভূখণ্ডকে সৃষ্টি করেছিল পাকিস্তানের অংশ হিসাবে। আর তারপর এই লাল সবুজ পতাকার বাংলাদেশ, যেটা তৈরি হয়েছে সেই 7ই মার্চের ভাষণের মাধ্যমেই। তারপর আবার উঠে আসে বিতর্ক। আমি সেদিন বঙ্গভবনে দেখলাম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 26 মার্চ 1971। এই বিষয়টাকেই একদল মানতে চায় না। ওরা বলে 27 তারিখে অমুক ঘোষণা করেছে। তাহলে 26 তারিখে আমরা কি করছিলাম? বঙ্গভবনে, প্যারেড গ্রাউন্ডে, জাতীয় অনুষ্ঠান, সেটা তাহলে কি ছিল? শেষে যেন এক গভীর সংশয় ছড়িয়ে পড়ে। 26 তারিখ যদি সত্যি না হয়, তাহলে সবকিছুই তো 27 তারিখে হওয়া উচিত ছিল। আমরা মানলাম 26 তারিখেই ঘোষণাটা হয়েছে, কিন্তু প্রশ্নটা তখনও থেকে যায়। বঙ্গভবনে দেখা গেল যিনি সেই ঘোষণা দিয়েছিলেন, উনার ছবিই নেই। অন্য সবার ছবি আছে, কিন্তু উনার নেই। তাহলে কি এভাবে ইতিহাসকে বদলে ফেলে একটা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়? প্রশ্নটা এখানেই থেমে যায় না। আজকে যে সংকট তৈরি হয়েছে, এটা তো পুরোপুরি মোহাম্মদ ইউনুসের জন্য। তারপর আসে সরাসরি অভিযোগ। ইউনুস সাহেব কেন ইম্পোর্ট করেননি?
সরকারের তো নির্দিষ্ট প্রসিজার আছে, স্ট্যান্ডার্ড সিস্টেম আছে। কথা ঘুরে যায় স্বাস্থ্য খাতে। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা তো আজকের না, বহু বছর ধরে চলা একটা প্রোগ্রাম। তাহলে কেন সেটা ঠিকমতো চালানো হলো না? অভিযোগ আরো কঠোর হয়ে ওঠে। এখন বলা হচ্ছে 3 মাস ইম্পোর্ট করা যাবে না, কিন্তু একটা ইন্ডাস্ট্রি চালাতে হলে তো র মেটেরিয়াল নিয়মিত আনতে হয়, পাইপলাইনে রাখতে হয়, ইনভেন্টরি রাখতে হয়। তারপর সরাসরি প্রশ্ন, আপনার ইনভেন্টরি 0 কেন? হু ইজ রেসপন্সিবল? কণ্ঠে তখন ক্ষোভ আর হতাশা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই শিশুদের মৃত্যু এটা শুধু দুর্ঘটনা না, এটা এক ধরনের গণহত্যা। শব্দটা তখন আরো ভারী হয়ে ওঠে। জেনোসাইড, বাংলাদেশি শিশুদের ওপর। তারপর স্পষ্ট দাবি, এই দায় ইউনুস এবং তার সরকারকে নিতে হবে, যত কথাই বলা হোক না কেন। কারণ প্রশ্নটা সহজ, ভ্যাকসিন কই, কবে আসবে আমরা জানি না। আর এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন তো নির্দিষ্ট নিয়মে চলে। কোন বয়সে কোন শিশুকে কোন টিকা দিতে হবে সব ঠিক করা থাকে। কিন্তু আপনার কাছে যদি ভ্যাকসিনই না থাকে, তাহলে আপনি কিভাবে সরকার চালাচ্ছেন? তারপর আবার তীর ঘুরে যায়। এই দায় শুধু ইউনুসের না, যারা তাকে এনে বসিয়েছে, সে ওয়াকারুজ্জামান হোক বা ছাত্ররা হোক, যেই হোক, সবাইকে এই দায় নিতে হবে। শেষে এক চরম হতাশার ঘোষণা। দেশ আজ ধ্বংস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ। আর সবচেয়ে বড় প্রশ্ন, ব্যবসায়ীদের বাদ দিয়ে আপনি কি অর্থনীতি চালাতে পারবেন? অভিযোগ তখন ব্যক্তিগত পর্যায়ে। উনি এসে একটা ব্যবসায়ীর সাথেও দেখা করেন নাই, একটা মিটিং পর্যন্ত করেন নাই, কোথায় সমস্যা সেটা জানার জন্য। শেষের রায়টা যেন চূড়ান্ত। এই দেশটার জন্য এটা একটা টোটাল ডিজাস্টার, এবং হি ইজ দ্য বেস্ট ফ্যাসিস্ট।